তোমার সাথে কি কোনো এমনটা হয়েছে যে তুমি প্রিপজিশনে কিছু রুলস মুখস্থ করে গেছো, কিন্তু পরীক্ষায় গিয়ে যখন বসেছো তুমি তখন সব রুলস গুলিয়ে ফেলেছো? তোমার সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আজকের এই ক্লাসটি শুধুমাত্র তোমার জন্য। কেননা আজকের এই ক্লাসে আমরা খুব সামান্য কিছু প্রিপজিশনের রুলস শেয়ার করব। একই সাথে তোমাকে আমি একটা ভিজুয়াল পিরামিড দেখাবো, যার মাধ্যমে আমরা মোস্ট অফ দ্য প্রিপজিশন কভার করে ফেলবো। এবং এই ক্লাসটি তুমি যদি কমপ্লিট করো, তাহলে তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হও, এইচএসসি পরীক্ষার্থী হও, বিসিএস দাও, অ্যাডমিশন দাও, এমনকি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, তাহলে তোমার কাছে প্রিপজিশন হয়ে যাবে একদম পানির মতো সোজা। তো চলো দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। আমরা যাকে প্রিপজিশন বলছি, এই প্রিপজিশনকে আমরা দুই ভাগে ভাগ করলে প্রথম ভাগ যে নাম প্রি, তার অর্থ কি বুঝাই আমরা পূর্বে, এবং পজিশন অর্থে কি বুঝাই আমরা অবস্থান। অর্থাৎ প্রিপজিশন মানে আমরা পূর্বে অবস্থান বলতে পারি। তাহলে সংজ্ঞাটা কি হতে পারে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে যে শব্দ অন্য একটি শব্দের সাথে কি স্থাপন করে, সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য একটি শব্দের সাথে যে সম্পর্ক স্থাপন করবে তাকে আমরা কি বলবো? প্রিপজিশন। উদাহরণটা লক্ষ্য করো, বলা হয়েছে দ্য বুক ইজ অন দ্য টেবিল। খেয়াল করো তো, এখানে দা বুক এটা কি? এটা নাউন বোঝাচ্ছে না? আবার খেয়াল করো, দা টেবিল এটা একটা নাউন বোঝাচ্ছে না? এখন দেখো, এই যে দা টেবিল বলছি আমি, এবং এর পূর্বে কি আছে? ইজ। এই দা টেবিল এবং ইজের মধ্যে কে সম্পর্ক স্থাপন করেছে? অন। সুতরাং এখানে অনটা কি? প্রিপজিশন। একইভাবে এই উদাহরণে খেয়াল করো, দ্য ক্যাট ইজ আন্ডার দি বেড। এখানে এটাও নাউন, এটাও নাউন, কিন্তু খেয়াল করো এই যে আমি এটাকে নাউন বলছি, এটা কার সাথে সম্পর্ক স্থাপন করছে? ভার্বের সাথে। সুতরাং আন্ডারকে আমি কি বলতে পারি? আন্ডার হচ্ছে একটা প্রিপজিশন। প্রিপজিশনের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ কথা, তোমরা নিশ্চয়ই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সম্পর্কে শুনেছো, এবং তোমরা এটাও জানো যে পরীক্ষায় মোটামুটি 60% কোশ্চেন আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে। তো এটার জন্য আলাদা করে কোনো রুলস দেওয়া হয় না, কিন্তু আমি আজকের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের শীট দিয়ে দিব, যেখানে মোট 70টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে, যেগুলো প্রত্যেক বছর কোনো না কোনো পরীক্ষা এসেছে। তুমি সবার আগে গিয়ে ডাউনলোড করে মুখস্থ করা শুরু করবে এবং প্রতিদিন রিভাইজ দিবে। ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে এর মধ্যে থেকে তুমি কোনো না কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পরীক্ষা কমন পাবেই। তো চলো এখন আমরা চলে যাই সরাসরি আমাদের যে পিরামিডের ম্যাজিক ভিজুয়াল ছিল সেখানে। তার মাধ্যমে আমরা মোটামুটি আমাদের গুরুত্বপূর্ণ কিছু কনফিউশন দূর করব। তোমরা যারা বারবার ইন, অন, অ্যাট নিয়ে কনফিউশনে পড়ো, তাদের জন্য আজকের এই ম্যাজিক পিরামিডটা, এই পিরামিডটা আলোচনা করলে তুমি আজকে মোটামুটি 90% কভার করে ফেলবা, যে কোথায় আসলে ইন বসে, কোথায় অ্যাট বসে, কোথায় অন বসে। তাহলে চলো শুরু করি। শুরুতেই আমরা দিয়েছি অ্যাট, অর্থাৎ যেহেতু ছোট জায়গায় দিয়েছি তাহলে অ্যাটের জায়গায় কি ছোট। দেখো, যখন আমি নির্দিষ্ট কোনো সময় বোঝাবো, স্থান বোঝাবো, ঠিকানা বোঝাবো, অথবা কোনো বিল্ডিং বোঝাবো নির্দিষ্ট, সেক্ষেত্রে আমি কি দিব? অ্যাট। খেয়াল করো, অ্যাট 5 PM নির্দিষ্ট করে বলা হয়েছে কয়টার সময়? 5টার সময়। অ্যাট রাজশাহী, অ্যাট দ্য বাস স্টপ, একদম বাস স্টপে নির্দিষ্ট করে বলা হয়েছে। যখন কোনো আমরা দিন বোঝাবো, সেই দিন হতে পারে ছুটির দিন। তারপর আমরা তারিখ, রাস্তা, জায়গা, এই প্রত্যেকটা ক্ষেত্রে কি ব্যবহার করব? অন। বলা হয়েছে অন মানডে, কোন দিন? সোমবারে। অন ঈদ ডে, একটা নির্দিষ্ট ছুটির দিন, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি? অন। অন 13 মে, কত তারিখে? 13 মে। দেখো, আমরা এই ক্ষেত্রে যখন তারিখ বলেছি তার পূর্বে কি বসেছি? অন। তারপর বলেছি অন প্যারিস রোড, অন দা টেবিল, কার উপরে আছে? জায়গা বোঝাতে টেবিলের উপরে আছে। এবং এর লাস্ট যে অপশন সেটা হচ্ছে ইন। ইনে বলা হয়েছে যখন আমরা মাস, সাল, ঋতু, শতাব্দী, শহর, দেশ ইত্যাদি বোঝাবো, তখন সেক্ষেত্রে কি ব্যবহার করব? ইন। এখানে বলা হয়েছে ইন জুলাই, কোন মাসে? জুলাই মাসে। ইন 2020। তারপরে বলেছে ইন সামার, সামার বলতে এখানে ঋতু বোঝানো হয়েছে। তারপর বলেছে ইন ঢাকা। খেয়াল করো, আমরা কিন্তু শহর বোঝাতে ঢাকা ব্যবহার করেছি, এই ক্ষেত্রে কি দিয়েছি? ইন। এবং যখন আমি দেশ বলছি আমেরিকা, সেই ক্ষেত্রে কি ব্যবহার করলাম? ইন ব্যবহার করলাম। এই ক্ষেত্রে একটা বিষয় কনফিউজ হয়ে যেতে পারে যে আমি ইন কখন বসাবো, অ্যাট কখন বসাবো। এটার সমাধান হচ্ছে এই লাইনটা। লাইনে বলা হয়েছে, দেখো, ছোট স্থান হলে আমি তার পূর্বে কি দিব? অ্যাট। বড় স্থান হলে তার পূর্বে কি দিব? আমি ইন। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না, যে বগুড়াতে একটা জায়গার নাম আছে, তার নাম হচ্ছে মিরপুর। আমি বলেছি হি লিভস এট মিরপুর ইন বগুড়া। খেয়াল করো, যখন আমি কোনো জায়গার পূর্বে ইন দিচ্ছি, তাহলে তোমার মাথায় কি কাজ করা উচিত? যে বগুড়া হচ্ছে একটা বড় জায়গা, এবং যখন মিরপুরের আগে আমি অ্যাট দিচ্ছি, কি ধরা উচিত তোমার? মিরপুর হচ্ছে একটা ছোট জায়গা। আর এরপর আমি কি বোঝাতে ব্যবহার করলাম? মিরপুরকে ছোট বোঝানোর জন্য অ্যাট, বগুড়াকে বড় বোঝানোর জন্য কি ব্যবহার করেছি? ইন। এই পর্যায়ে আমরা কিছু ম্যাজিক ট্রিক্সে যাব, যাতে তুমি আর কখনো প্রিপজিশন নিয়ে কনফিউশনে না থাকো। মাঝে মধ্যে পরীক্ষায় যখন বিভিন্ন যানবাহন নিয়ে প্রিপজিশন আসে, আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা কার পূর্বে ইন দিব, কার পূর্বে অন দিব, কার পূর্বে বাই দিব। এই জন্য আমরা আজকে আলোচনা করব দ্য ট্রান্সপোর্ট শর্টকাট নিয়ে, অর্থাৎ কোন ট্রান্সপোর্টে তুমি কি ব্যবহার করবে, কোনটাতে ইন দিবে, কোনটাতে অন দিবে, কোনটাতে বাই দিবে। প্রথমে খেয়াল করো, বলা হচ্ছে অন, অর্থাৎ যে যানবাহনে দাঁড়িয়ে সোজা হয়ে হাঁটা যায়। অর্থাৎ তুমি কোনো যানবাহনে উঠেছো, উঠার পরে তুমি যখন হাঁটতে পারছো,
তখন তার ক্ষেত্রে তুমি কি দিবে? অন। খেয়াল করো, অন দা বাস, বাসে উঠে আমরা কি হাঁটতে পারি, ট্রেনে উঠে হাঁটতে পারি, প্লেনে উঠে হাঁটতে পারি। অর্থাৎ যেহেতু হাঁটতে পারছি এই জন্য আমরা তাদের পূর্বে কি দিতে পারবো? অন দিতে পারবো। ইনে বলা হয়েছে যে যানবাহনে বসে থাকতে হয়, হাঁটা সম্ভব না। অর্থাৎ তুমি কোনো যানবাহন বা গাড়িতে উঠে বসে আছো কিন্তু কোনোভাবে কি করতে পারছো না, হাঁটতে পারছো না, এদের পূর্বে তুমি কি ব্যবহার করবে? ইন। বলা হয়েছে দেখো, ইন এ কার, ট্যাক্সি বলি, অ্যাম্বুলেন্স বলি, হেলিকপ্টার বলি, এদের মধ্যে কি তুমি হাঁটতে পারো না, তোমাকে উঠে কি করতে হয়? বসতে হয়। এবং লাস্টলি বলা হয়েছে বাই। এই বাইটা একটু ভালো করে বুঝবে। কোনো আর্টিকেল ব্যতীত যানবাহনের মাধ্যম বোঝালে, অর্থাৎ কোনো যানবাহনের পূর্বে আর্টিকেল নাই, সেক্ষেত্রে তুমি কি দিবে চোখ বন্ধ করে? বাই দিবে। বলবে বাই কার, বাই বাস, বাই বোট, বাই ট্রেন। একটা কথা এখানে মনে রাখবে, যখন কোনো কিছু দ্বারা বোঝায় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? বাই। যে তুমি এখানে কিভাবে এসেছো, আমরা কি বলি? বাই কার, আমি গাড়ির মাধ্যমে এসেছি। ট্রান্সপোর্ট শর্টকাটের পর আমরা এখন কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেগুলো নিয়ে পরীক্ষায় আমরা বারবার কনফিউজড হয়ে পড়ি যে আমরা আসলে কোনটার ক্ষেত্রে কি ব্যবহার করব। খেয়াল করো, প্রথমে আমরা আলাদা করেছি ওভার ভার্সেস অ্যাবভ কে, অর্থাৎ কখন ওভার বসে কখন অ্যাবভ বসে। কোনো কিছু স্পর্শ ব্যতীত সোজাসুজি উপরে থাকে, একদম স্পর্শ করে নেই, একদম সোজাসুজি উপরে, কিংবা কি বলা হয়েছে? গতিশীল, কিংবা কোনো কিছুতে পুরোটা ঢেকে দেওয়া আছে, এক্ষেত্রে আমরা কি দেবো? ওভার। খেয়াল করো, দা বার্ড ফ্লিউ ওভার মাই হেড, পাখিটা আমার মাথার উপর দিয়ে গেল। আচ্ছা, সে যখন উপর দিয়ে যাচ্ছিল সে কি আমার মাথা স্পর্শ করেছে বা কোনো কিছু স্পর্শ করেছে? যদি স্পর্শ না করে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি? ওভার। এবং দ্বিতীয়তে বলা হয়েছে স্পর্শ ব্যতীত সমান্তরালে অনেক উঁচুতে বোঝাবে, অর্থাৎ কোনো কিছু স্পর্শ করবে না কিন্তু সমান্তরালে একদম অনেক উপরে থাকবে, এক্ষেত্রে আমরা কি দেবো? অ্যাবভ। বলা হয়েছে দা সান ইজ অ্যাবভ আস, খেয়াল করো সূর্য কিন্তু সমান্তরালে অনেক উপরে এবং কোনো কিছু স্পর্শ করছে না, এক্ষেত্রে কি দিচ্ছি আমরা? অ্যাবভ। এরপরে যেটা আলোচনা সেটা হচ্ছে আন্ডার আর বিলো, অর্থাৎ কখন আমি আন্ডার ব্যবহার করব, কখন আমি বিলো ব্যবহার করব। খেয়াল করো, সোজাসুজি ঠিক নিচে থাকবে এবং স্পর্শ করে থাকবে, অর্থাৎ সোজাসুজি নিচে থাকবে এবং সেটা স্পর্শ করবে, সেক্ষেত্রে কি দেবো? আন্ডার। বলা হচ্ছে দা ক্যাট ইজ আন্ডার দা টেবিল। খেয়াল করো, টেবিলের সাথে লেগেও থাকতে পারে, আবার টেবিলের সাথে না লেগে কি টেবিল বরাবর সরাসরি নিচে থাকতে পারে, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি? আন্ডার। এবং বিলো বোঝানো হয়েছে যখন কোনো কিছু লেভেল বুঝাবে, পরিমাপ বুঝাবে, বয়স বুঝাবে, র্যাঙ্কিং এর দিক থেকে নিচে বুঝাবে, তখন কি দেবো আমরা? বিলো। বলা হয়েছে বিলো 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছরের নিচে, কি এটা? 18 ইয়ার্স আমাদের দ্বারা বয়স বোঝানো হয়েছে। তারপর বলেছি দা মার্ক ইজ বিলো 10, মার্ক কত নিচে? 10 এর নিচে, একটা পরিমাণ বোঝানো হয়েছে, এক্ষেত্রে আমরা কি দিয়েছি? বিলো দিয়েছি। গতিশীলতা নিয়ে যে কনফিউশন, ইন, ইনটু নাকি আউট অফ, সেটা নিয়ে আমরা এই পর্যায়ে আলোচনা করব। ইন সবসময় ব্যবহার হয় কোনো কিছু যখন স্থির থাকবে এবং আগে থেকেই ভিতরে অবস্থান করবে, সেক্ষেত্রে আমরা কি দিব? ইন। খেয়াল করো, শি ইজ ইন দা রুম, অর্থাৎ সে রুমে আগে থেকেই ছিল এবং কি অবস্থায় আছে? সে স্থির অবস্থায় আছে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে ইনটু, যখন কোনো কিছু গতিশীল বোঝাবে এবং বাহির থেকে ভেতর, অর্থাৎ বাইরে ছিল ভেতরে আসবে, কিভাবে আসবে? একটা গতি নিয়ে আসবে, ফোর্স নিয়ে আসবে। হি র্যান ইনটু দা রুম, সে রুমের মধ্যে আসলো, কি নিয়ে আসলো? একটা গতি নিয়ে আসলো, এক্ষেত্রে কি দিয়েছে আমরা? ইনটু। এবং লাস্টলি বলা হয়েছে কোনো কিছু গতিশীল থাকবে কিন্তু এই পর্যায়ে সে কি করবে? ভেতর থেকে বাহিরের দিকে যাবে এবং একটা গতি নিয়ে যাবে, তাকে আমরা কি দিব? আউট অফ। বলা হয়েছে এই থ্রি ওয়ে বোতল আউট অফ দা উইন্ডো, ক্ষেত্রে যেহেতু ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছে আমরা কি ব্যবহার করছি? আউট অফ ব্যবহার করছি। এবারে আলোচনায় আমরা উপরে উঠবো, নিচে নামবো এবং একই সাথে কি গন্তব্যের দিকে যাব। খেয়াল করো, প্রথমে আমরা আলোচনা করেছি অন টু ভার্সেস অফ নিয়ে। অন টু কখন ব্যবহার করি? যখন গতি নিয়ে লাফ দিয়ে আমরা উপরে উঠে বসি, সেক্ষেত্রে আমরা কি দিই? অন টু। খেয়াল করো, দা ক্যাট জাম্প অন টু দা টেবিল, অর্থাৎ বিড়ালটা হয়তো নিচে ছিল, তারপর সে জাম্প করে কোথায় উঠেছে? টেবিলের উপরে। এই যে ওঠার প্রক্রিয়া গতি নিয়ে, এক্ষেত্রে আমরা কি দিয়েছি? অন টু। এবং তারপরে বলা হচ্ছে অফ, অর্থাৎ স্পর্শচ্যুত হয়ে নিচে পড়ে যাওয়া, অর্থাৎ কোনো কিছু মনে করে এটা টেবিলের উপর ছিল, তারপরে কি করলো? পড়ে গেল, তার যে একটা স্পর্শ ছিল সেটা দূর হয়ে গেল, এক্ষেত্রে কি ব্যবহার করছি আমরা? অফ। হি ফেল অফ দা বাইসাইকেল, সে সাইকেল থেকে পড়ে গেল। এরপর আলোচনা করেছি আমরা টু ভার্সেস টু ওয়ার্ডস, এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে তোমরা লক্ষ্য করবে। যখন আমরা কোনো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবো তখন আমরা কি দিব? টু। কিন্তু যখন আমরা শুধু কোনো কিছুর দিকে যাব কিন্তু আমাদের গন্তব্য সেইটা না, সেক্ষেত্রে আমরা কি দিব? টুয়ার্ডস। উদাহরণগুলো লক্ষ্য করো, বলা হয়েছে হি ইজ গোয়িং টু রাজশাহী ইউনিভার্সিটি। খেয়াল করো, এখানে রাজশাহী ইউনিভার্সিটি কি? আমার গন্তব্য, আমি ওই দিকে যাচ্ছি, যেহেতু আমার গন্তব্য সেহেতু আমি কি ব্যবহার করছি এখানে? টু। এবং যখন আমি টুয়ার্ডস বলছি, খেয়াল করো, হি ওয়াক টুয়ার্ডস দ্য রিভার, সে নদীর দিকে যাচ্ছে কিন্তু নদীর দিকে তার গন্তব্য না, যাতে আমরা কি ব্যবহার করেছি এখানে? টুয়ার্ডস ব্যবহার করেছি। এবার আমরা প্রিপজিশনের মাধ্যমে পথ অতিক্রম করব। খেয়াল করো, যখন আমি কোনো কিছুর ভেতর দিয়ে ভেদ করে যাব সেক্ষেত্রে আমি কি ব্যবহার করব? থ্রো। ওয়াক থ্রো এ টানেল, তার মানে কি? ওই টানেলের ভিতর দিয়ে যাও, এটা বোঝাতে আমরা কি ব্যবহার করেছি? থ্রো। ক্রস বোঝাতে ব্যবহার করা হয়েছে যখন আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কি করব? আড়াআড়ি ভাবে যাব, অর্থাৎ কিভাবে? ক্রস আকারে যাব, সেক্ষেত্রে আমরা কি দেব? অ্যাক্রস। ওয়ার্ক অ্যাক্রস দ্য স্ট্রিট, মানে রাস্তাটি আড়াআড়ি ভাবে পার হও। এবং তারপরে বলা হয়েছে অ্যালং, অর্থাৎ কোনো কিছুর পার,
মানে নদীর পার বা পাশ দিয়ে যাওয়া, মানে কোনো কিছু আছে তার পাশ দিয়ে যাওয়া, এমনটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করবো? অ্যালং। বলা হয়েছে ওয়াক অ্যালং দ্য রিভার, অর্থাৎ নদীর পার অথবা নদীর পাশ দিয়ে যাও। কোনো কিছুর পাশ দিয়ে যাওয়া হোক অথবা কোনো কিছু ভাগ করা হোক, এই ক্ষেত্রে প্রিপোজিশনের কোনো বিকল্প নেই। তোমরা খেয়াল করো, আমরা যখন কোনো কিছু একদম সংলগ্ন পাশে দিয়ে যাই বা বসি, তখন আমরা কি ব্যবহার করি? বিসাইডস। যখন আমরা কাছে বা তীরে বোঝাই সেক্ষেত্রে কি ব্যবহার করি? বাই। আরেকবার বলেছি বিসাইড, যখন আমরা অতিরিক্ত বা ব্যতীত, যেটা ব্যতীত চলছে, সেক্ষেত্রে কি ব্যবহার করি আমরা? বিসাইডস। উদাহরণগুলো লক্ষ্য করলে আরো বেশি ক্লিয়ার হবে। আমি এখানে বলেছি সিট বিসাইড মি, অর্থাৎ কি করো? আমার পাশে বসো, মানে আমার সংলগ্নে, আমার কাছে বসো। দ্বিতীয় সেন্টেন্সে বলা হয়েছে এ হাউস বাই দ্য রিভার, অর্থাৎ নদীর পাশে। বাসাটা কোথায়? নদীর পাশে। এটা বোঝাতে আমি কি ব্যবহার করেছি? বাই। এবং লাস্টলি বলা হয়েছে বিসাইড ইংলিশ হি স্পিক ফ্রেঞ্চ, বলছে সে শুধু ইংরেজি বলতে পারে না, তার পাশাপাশি কি বলতে পারে? সে ফ্রেঞ্চ বলতে পারে। এই যে অতিরিক্ত কথা বোঝানো হচ্ছে, এক্ষেত্রে কি ব্যবহার করেছি আমরা? বিসাইডস। এবং তারপরে বলা হয়েছে বিটুইন এবং অ্যামং এর ব্যবহার। আমরা দুইজনের মধ্যে বোঝাবো, তখন আমরা কি দিব? বিটুইন। খেয়াল করো, ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস বিটুইন টু ব্রাদার্স, বলছে আমগুলো নাও, নিয়ে দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও। কিন্তু এটার খুব গুরুত্বপূর্ণ একটা রুলস আছে। রুলসটা হচ্ছে 3 বা ততোধিক দেশের মধ্যে যখন কোনো চুক্তি হয়, বন্ধুত্ব হয়, শত্রুতা হয়, কিংবা এনিথিং কোনো কিছু হয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? বিটুইন। খেয়াল করো, এ ট্রিটি বিটুইন ইউএসএ, ইউকে এন্ড ইন্ডিয়া। এখানে বলা হয়েছে ইউএসএ একটা দেশ, ইউকে একটা দেশ, ইন্ডিয়া একটা দেশ। এই যে 3 দেশের মধ্যে কি আছে? একটা চুক্তি। এই চুক্তিটা বোঝানোর জন্য কি ব্যবহার করেছি আমরা? বিটুইন। এবং লাস্টলি বলা হয়েছে এমং, যখন আমরা দুইয়ের বেশি বোঝাবো, অর্থাৎ অনেক, তখন আমরা কি ব্যবহার করবো? এমং ব্যবহার করবো। ডিস্ট্রিবিউট দ্য সুইটস এমং দ্য স্টুডেন্টস, এই মিষ্টিগুলো নাও, নিয়ে সব স্টুডেন্টের মধ্যে বিলিয়ে দাও। প্রিপোজিশনের আলোচনায় সময়ের একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। তোমরা যদি লক্ষ্য করো, দেখবে আমি এখানে ফর, সিন্স, ফ্রম, টিল, আনটিল, বাই, প্রত্যেকটা যে প্রিপোজিশন লিখেছে, প্রত্যেকটি দ্বারা কি বোঝানো হয়? সময়কে বোঝানো হয়। খেয়াল করো, মোট সময়ের ব্যাপ্তি, অর্থাৎ কতক্ষণ সময় ধরে বোঝাচ্ছে, এই কথা বোঝাতে কি বলতে আমরা? ফর। অর্থাৎ ফর 2 আওয়ার্স 5 ডেজ 3 ইয়ার্স, অর্থাৎ কি বলতে পারি আমরা? হয়তো 2 ঘন্টা ধরে, অথবা 5 দিন ধরে, অথবা কি বলতে পারি? 3 বছর ধরে। তারপরে বলা হয়েছে কখন থেকে কাজ শুরু হয়েছে, এটা বোঝাতে কি ব্যবহার করি আমরা? সিন্স। সিন্স মর্নিং অথবা সিন্স 2022, অর্থাৎ এই কাজটি হতে পারে আজকে সকাল থেকে শুরু হয়েছে, নয়তো এটা 2022 সাল থেকে শুরু হয়েছে। তারপরে বলা হলো যে কোনো টেন্সের শুরুর সময়, অর্থাৎ ফ্রম টুমোরো, কবে থেকে কাজটা শুরু করব? আমরা আগামীকাল থেকে শুরু করব। এই জন্য বলা হচ্ছে কি? ফ্রম টুমোরো। টিল বা আনটিল দ্বারা বোঝানো হয় কোনো কাজের শেষ মুহূর্ত। বলা হয়েছে ওয়েট হেয়ার আনটিল 5 PM, অর্থাৎ তুমি এখানে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবে যতক্ষণ না কয়টা বাজবে? বিকেল 5টা বাজবে। এবং লাস্টলি বলা হয়েছে কোনো কিছু ডেডলাইন বা সর্বশেষ সময় বোঝাতে, যে এটাই তোমার সর্বশেষ সময়, একটা সীমানা বেঁধে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? বাই। সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট বাই ফ্রাইডে, অর্থাৎ এই অ্যাসাইনমেন্ট তোমাকে কবে জমা দিতে হবে? আগামী শুক্রবারের মধ্যে। প্রিপোজিশনের সর্বশেষ দুটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে একটা ডেট প্রিপোজিশন, আর একটা হচ্ছে মেড অফ ভার্সেস মেড ফ্রম। খেয়াল করো, মারা গেলে আমরা বিভিন্ন ধরনের প্রিপোজিশন ব্যবহার করি এবং অধিকাংশ সময় আমরা কি হয়ে যাই? কনফিউজড হয়ে যাই। তোমরা যদি এই এতটুকু পার্ট মাথার মধ্যে ভালো করে রাখো, তাহলে কখনোই আর মারা গেলে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না। শুরুতে বলা হয়েছে যদি কেউ রোগে মারা যায়, অর্থাৎ রোগ হয়েছে তারপর মারা গেছে, সেক্ষেত্রে কি দেবো? আমরা ডেড অফ। খেয়াল করো, হি ডেড অফ ক্যান্সার, ক্যান্সার একটা রোগ, এর জন্য আমরা কি ব্যবহার করেছি? সে ক্যান্সারে মারা গিয়েছে, ডেড অফ ব্যবহার করেছি। আঘাত বা অতিরিক্ত খেয়ে মারা গেলে কি ব্যবহার করবো? ডাইড ফ্রম, হি ডাইড ফ্রম ওন্ড, ওন্ড মানে আঘাত পাওয়া। তুমি চাইলে কি দিতে পারো? হি ডাইড ফ্রম ওভার ইটিং, সে অতিরিক্ত খেয়ে মারা গেছে। তারপরে বলা হয়েছে দুর্ঘটনা বা যুদ্ধে, অর্থাৎ কোনো যুদ্ধে মারা গেল কিংবা কোনো দুর্ঘটনায় মারা গেল, সেক্ষেত্রে আমরা দিব ডাইড ইন, হি ডাইড ইন দা ওয়ার, সে যুদ্ধে মারা গেছে। তারপরে বলা হলো সহিংসতা বা বিষ, কেউ যদি বিষ খেয়ে মারা যায়, আমরা সেক্ষেত্রে কি দিব? ডাইড বাই, হি ডাইড বাই দা পয়জন। এখানে একটা বিষয় তোমরা কানেক্ট করতে পারবে, বিষের মাধ্যমে, অর্থাৎ বিষ দ্বারা মারা গিয়েছে। আমরা বাইয়ের রুলসে পড়েছিলাম যে যখন কোনো কিছু দ্বারা বুঝাবে সেক্ষেত্রে কি দেবো? আমরা বাই। সেক্ষেত্রে যেহেতু পয়জন, বিষ দ্বারা সে মারা গেছে, এই জন্য আমরা কি ব্যবহার করছি? ডাইড বাই। দেশের জন্য আত্মত্যাগ, অর্থাৎ দেশের জন্য কেউ যদি মারা যায়, সেক্ষেত্রে আমরা দেবো ডাইড ফর, হি ডাইড ফর হিজ কান্ট্রি, সে তার নিজের দেশের জন্য মারা গেছে। এরপরে আলোচনা করা হচ্ছে মেড অফ এবং মেড ফ্রম নিয়ে। এই দুটো বিষয় নিয়ে আমরা বারবার কনফিউজড হয়ে যাই যে আচ্ছা আমি এই ক্ষেত্রে মেড অফ দিব নাকি মেড ফ্রম দিব। এই ক্ষেত্রে বিষয়টা দেখো, যদি উপাদান চেনা যায়, অর্থাৎ কোনো বস্তু তৈরি করা আছে, তারপরে তুমি বস্তুটা দেখে কি করতে পারলে? উপাদান চিনতে পারলে, সেক্ষেত্রে তুমি কি দিবে? মেড অফ। এবং যদি উপাদান চিনতে না পারো, তাহলে কি দিবে? মেড ফ্রম। তুমি যদি বলো যে এটা একটা কাঠের টেবিল, এখানে কাঠের অস্তিত্ব আছে, তুমি খুব সহজে বুঝতে পারছো না যে এই টেবিলটা কি তার তৈরি? কাঠ, অর্থাৎ উপাদান চিনতে পারছো, এই জন্য আমরা কি ব্যবহার করছি এটার ক্ষেত্রে? মেড অফ। কিন্তু আমি যখন বলছি পেপার ইজ মেড ফ্রম উড,
কাঠ থেকে খাতার কাগজ বা পেপার তৈরি হয়, তুমি কি আসলে পেপারের মধ্যে কোনো কাঠের অস্তিত্ব পাচ্ছ বা উপাদান চিনতে পারছো না। যেহেতু পারছো না, সেক্ষেত্রে তুমি কি ব্যবহার করবে? মেড ফ্রম ব্যবহার করবে। এই পর্যায়ে আমি আবারও একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের মনে করিয়ে দিচ্ছি। প্রিপোজিশনের সবচেয়ে বেশিরভাগ অংশ যেটাতে কভার করা হয় সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কখনোই রুলস দ্বারা হয় না, এটা মুখস্থ রাখতে হয় এবং কোনগুলো পড়লে পরীক্ষায় আসে সেগুলো চিনতে হয়। তো তোমাদের সাহায্য করার জন্য আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা পিডিএফ এর লিংক দিয়ে দিচ্ছি। সেই পিডিএফটাতে মোট 70টা মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, যেগুলো বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। আমি চাই তোমরা সেটা ডাউনলোড করে বারবার পড়ে মুখস্থ করে ফেলো এবং রিভিশনের মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলোতে কি করো, তোমার একটা শক্তপোক্ত একটা স্থান দখল করো। তো এই পর্যায়ে আমরা ম্যাজিক ট্রিক্স এর মাধ্যমে প্রিপোজিশনের আলোচনা শেষ করলাম। আমরা সরাসরি চলে যাব বিগত বছর এসেছে এমন কিছু প্রশ্নে, যেখানে আমি কিছু সলভ করব, বাকিটা সলভ করবা তোমরা। প্রিপোজিশনের আলোচনা শেষে এই পর্যায়ে আমরা কিছু কোশ্চেন সলভ করব। 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে বুলেট ট্রেন ট্রাভেলস ড্যাশ 200 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখানে একটা কথা বলো তো, আমরা এখানে কোন উত্তরটা দিব? ইন দিব, ফর দিব, অ্যাট দিব নাকি উইথ দিব? এখানে একটা বিষয় খেয়াল করো, যখন একটা নির্দিষ্ট গতি বোঝাচ্ছে তখন আমরা কি দিব? সেক্ষেত্রে অ্যাট ব্যবহার করব। 2 নম্বরে বলা হয়েছে ইফরিম রিডস ড্যাশ ইউনিভার্সিটি অফ রাজশাহী। তোমাদেরকে একটা কথা মনে আছে, যখন আমরা কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাচ্ছিলাম তখন কি ব্যবহার করছিলাম? হ্যাঁ, আমরা অ্যাট ব্যবহার করছিলাম। এখানে খেয়াল করো, এখানে বলা হচ্ছে ইউনিভার্সিটি অফ রাজশাহী, যেহেতু এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে সেহেতু আমি এখানে অ্যান্সার কি দিব? অ্যাট দিব। 3 নম্বরে বলা হয়েছে হি ওয়াজ born ড্যাশ 10 AM ড্যাশ ফ্রাইডে ড্যাশ জুলাই। অপশনে বলা হয়েছে প্রথমটা অন, ইন, অ্যাট, তারপর অ্যাট, অন, ইন, তারপরে ইন, অ্যাট, অন নাকি ডি নাম্বার অ্যাট, ইন, অন। এই প্রশ্নের উত্তরটা তোমরা নিচে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি একটু দেখতে চাই তোমরা কতটুকু বুঝেছো আজকের এই ক্লাসটি। এবং সর্বশেষ যে প্রশ্ন সেখানে বলা হয়েছে মাই ফ্রেন্ড ইজ নেমড ড্যাশ হিজ গ্র্যান্ডফাদার। এখানে আমি তোমাদের একটা নতুন রুলস দিব প্রত্যেক ভিডিওর মতোই। রুলসটা হচ্ছে, আমরা যখন কারো নামের সাথে নাম মিলে রাখা বোঝাই সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি আফটার। সুতরাং এখানে অ্যান্সারটা কি হবে? আফটার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের এই ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।